সম্মানিত দেশবাসী, আমার লাইভের শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয়ের কথা বলার জন্য আজকে লাইভে এসেছি। আমার শিরোনামটা হচ্ছে তথাকথিত জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে যে তারা যে ঘোষণা দিতে যাচ্ছে, এই মর্মে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, গতকালও দেশবাসীকে একটা প্রতারণা জনগণের সাথে করেছে। তারা যখন জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে কোনো ঘোষণা তো গতকাল দিতে ব্যর্থ হয়েছে, পারে নাই, তারপরে সংবাদ সম্মেলন করে জনগণের সাথে একটা প্রতারণা করেছে, জনগণকে বোঝানোর চেষ্টা করেছে, অপচেষ্টা যেটা বলা হয়, যে তারা জুলাই গণঅভ্যুত্থানে দিবে এবং সেটা আরও পরে। এটা আর একটা নাটকীয়তা। মূলত গতকাল তারা আমার কাছে পরাজয় বরণ করে নিচ্ছে সেই ব্যাপারে। তারা সরাসরি সেটা পরাজয় বরণটা স্বীকার না করে বরং অস্বীকার করছে এবং তারা বলছে যে তারা নাকি জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে কোনো ঘোষণাপত্র দিতে পারবে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ফ্রন্ট সে ব্যাপারে দৃঢ়ভাবে মতামত পুনর্ব্যক্ত করছে যে এদেশের সংবিধানকে অবমাননা করে, সংবিধানের আর্টিকেল 7কে অবমাননা করে, উপেক্ষা করে কোনো ঘোষণা জারি করা যাবে না, জারি করতে দেওয়া হবে না। কারণ এই ঘোষণা যে কষা দেখে আমরা যা বুঝলাম, যা বুঝেছি, সেটা সংবিধান বিরোধী, রাষ্ট্রদ্রোহিতা, সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। সম্মানিত বন্ধুগণ, তাদের রাষ্ট্রদ্রোহিতা হয়ে গেছে, এই কষাপনায় নেই। এই কষাপনায় যারা জড়িত আছে এবং যারা এই জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে ঘোষণা দিতে যাচ্ছে, প্রাকারান্তরে তারা দেশের সংবিধানকে বাতিল করে ফেলতে চাচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন অনৈতিক পন্থায়। তাদের যে কাজটা সেটা হয়েছে কি রাষ্ট্রদ্রোহিতা, আর তাদেরকে অবশ্যই রাষ্ট্রদ্রোহ অপরাধে দৃষ্টান্তমূলক সাজা ভোগ করতে হবে ইনশাল্লাহ। রাষ্ট্রদ্রোহ অপরাধে আমরা সেইবার আশাবাদী। রাষ্ট্রদ্রোহ অপরাধে সর্বোচ্চ সাজা রয়েছে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি, তারা সেটাই ভোগ করবে, আমরা সেই ব্যাপারে আশাবাদী। যথাসময়ে তাদেরকে সে সাজা প্রদান করা হবে। সম্মানিত বন্ধুগণ, জুলাই বিপ্লব ঘোষণাপত্র এটা একটা সাংঘর্ষিক বিষয়, সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয়, সংবিধান বিরোধী, রাষ্ট্রদ্রোহ অপরাধ। এ হচ্ছে একটা বিষয়, এটা আমি গতকালই বলেছি, আজও বলেছি। আরেকটা বিষয় এর আগে আমি বলেছিলাম, সেটা হচ্ছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রটা ধারণাটা তারা কোত্থেকে এনেছে। আপনারা জানেন যে আমি আমার বিভিন্ন ভিডিও বার্তায়, লাইভ বার্তায় সহ অন্যান্য ভিডিও বার্তায় আমি বলেছি স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে বেশ কয়েকবার। বাংলাদেশের নিজস্ব একটা দল, অন্যতম একটা মূল দল হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। তো যেটা অধ্যাপক ইউসুফ আলী কর্তৃক পাঠ করা হয়েছিল 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণের কালীন সময়, বাংলাদেশের অস্থায়ী সরকার, প্রথম সরকার শপথ গ্রহণকালীন সময়। তো এই যে বাংলাদেশে একটা অন্যতম একটা মূল দলিল যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, তারপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্তৃক স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। এই সকল ঘোষণার সাথে সাংঘর্ষিক একটা ঘোষণা তারা দিতে যাচ্ছে জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে। এদেশের আপামর জনসাধারণের মনকে নিয়ে ছিনিমিনি খেলা তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। জনগণকে যা ইচ্ছে তাই বলে বুঝ দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, অনৈতিক রাষ্ট্র ক্ষমতায় থাকছে এবং সেটাকে আরো দীর্ঘায়িত করার অপচেষ্টা তারা করছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন একটা নির্বাচিত সরকার যখন পরিচালনা করা হয় তখন তাদেরকে কতটা ব্যাপক হতে হয় বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে। একটা অনির্বাচিত সরকার, অবৈধ অসাংবিধানিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমি যদি আবার আপনারা আরেকটু ডিপলি বলি, সেটা হচ্ছে যে একটা সে বৈধ অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও শুধু একটা থেকে লক্ষ্য থেকে আমরা জাস্ট একটা নির্বাচন দিয়ে পরবর্তী সরকার গঠনে আমাদের যিনি নেতা হবেন, যিনি আমাদের রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবেন, তিনি যাতে দায়িত্বটা ভালোভাবে গ্রহণ করতে পারেন, তারা যদি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করতে পারেন, আমরা সেইবার যথাযথ পদক্ষেপ ভালোভাবে একটা নির্বাচন দেব। বাকি যা করা তো নির্বাচিত সরকার করবে। সেইবার অন্তর্বর্তী সরকার দায়িত্বটা পালন করে। একটা বৈধ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বটা সাধারণত সেটা থাকে।
এখন কথা হচ্ছে তার উপর হচ্ছে একটা অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার। তারা তো অবৈধ ক্ষমতায় গিয়ে তারা নির্বাচন তো দূরের কথা, হ্যাঁ সেটাকে পাশ কাটিয়ে গিয়ে যাদের যে অবৈধ মেয়াদ যেমনি মানে যেমন করে হোক দীর্ঘায়িত করার অবচেষ্টা তারা করে যাচ্ছে, তারা যে অবচেষ্টা লিপ্ত আছে, তার উপর বিভিন্ন সংস্কার করতে হচ্ছে। আপনারা জানেন একটা নির্বাচিত সরকারকে কোনো একটা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হলে বিভিন্ন পন্থা তাদেরকে অবলম্বন করতে হয়। সব দিক বিবেচিত হলে যোগ্য হলে তারপরে তারা সেই পদক্ষেপটা সাকসেস করতে পারে, নিতে পারে এবং সেটাকে বাস্তবায়ন করতে পারে। একটা অনির্বাচিত সরকার যাদের কোনো বৈধতা নেই, কোনো বিষয় নেই, বাবার এ সকল দপ্তর ব্যবহার করা, দপ্তর চেয়ার টেবিল ব্যবহার করা, বিভিন্ন প্রশাসনিক যে তারা অনেকেই গাড়ি ব্যবহার করছে, বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করছে, এ সকল ব্যবহারের কোনো বৈধ যাদের নেই, তারা আবার বিভিন্ন পদক্ষেপ অনৈতিক মধ্যে বেআইনি পন্থায় নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন সংস্কার নামে মানে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি ফেলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে একটা হুমকিতে ফেলার অপচেষ্টা তারা করছে তাদের জ্ঞাতসারে। আমি যেটা বুঝেছি অজ্ঞাতসারে, যত না তাদের অজ্ঞাতসারে করছে তার চেয়ে বেশি জ্ঞাতসারে করছে বলে এখন মনে হচ্ছে আমাদের। গতকালে তাদের ভাষণ দেখে আমরা যতটা বুঝলাম, সম্পূর্ণ প্রকাশ্যে রাষ্ট্রদূত সংবিধান অবমাননা, জুলাই বিপ্লব ঘোষণাপত্র তারা দিতে যাচ্ছে। তো আমরা এখন যতটা অজ্ঞাতসারে মানে মনে করা হচ্ছে তারা করছে সেগুলো, তার চেয়ে আমার মনে হচ্ছে তারা তার চেয়ে বেশি করছে জ্ঞাতসারে। ইনশাল্লাহ সেটা যদি প্রমাণিত আমরা সেবার তাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করি ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো যাক আপনারা সবাই, আমি আমার দেশের সর্বসাধারণকে, বিশেষ করে আমার পার্টির সদস্য, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সদস্য যারা আছে, ফলোয়ার শুভাকাঙ্ক্ষী সাপোর্টার যারা আছে, তাদের উৎসাহ করে বলছি আপনারা এই জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে কোনো ঘোষণাপত্র মেনে নেবেন না। এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করুন। আমাদের অবস্থান প্ল্যান এ আমরা সাকসেস করতে পারছি ইনশাল্লাহ। আমাদের যে ঘোষণাটা ছিল সেটা হচ্ছে কি, যে তারা যাতে এই ঘোষণা, এই ধরনের জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে কোনো ঘোষণাপত্র তারা জারি করতে না পারে, ঘোষণাপত্র প্রকাশ করতে না পারে, ঘোষণা দিতে না পারে, হ্যাঁ সেটা আমাদের প্ল্যান এতে ছিল। আমরা সেটা সাকসেস করতে সক্ষম হবো ইনশাল্লাহ, আমরা আশা করছি। তো সেটাকে সফল করো। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে কোনো ঘোষণাপত্র দেওয়া থেকে তাদেরকে বিরত রাখুন। আমরা সেই ব্যাপারে যত পদক্ষেপ আমি সময়সীমা ইনশাল্লাহ প্রয়োজনীয় দিক নির্দেশ আমি দিব। কথা হচ্ছে এই ধরনের ঘোষণাপত্র নামে কোনো ঘোষণাপত্র দিতে হবে না। তো এখানে একটা বিষয় বলে ফেলতে হবে যে আমি কেন এটা নিয়ে এত মাথায় ঘামাচ্ছি। যে আপনারা জানেন যে তারা নিজেরা একটা অবৈধভাবে একটা রাষ্ট্র ক্ষমতা আসীন হয়ে গেছে, হ্যাঁ, কারণ তারা তো ন্যায় নীতিকতা যদি বিষয় ভাবত, নীতি নৈতিকতা কিন্তু তারা যথাযথ সম্মান প্রদর্শন করতো, তাহলে তারা অবৈধ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতো না। তো একজন ন্যায়পরায়ণ ব্যক্তির পক্ষে যেটা অসম্ভব, সেটা অনেক ক্ষেত্রে একটা অন্যায় অপরাধী ব্যক্তির কাছে সম্ভব হয়ে যায়। কোনটা হয়ে যায়? এটা কিন্তু অপকর্ম। একজন ন্যায়পরায়ণ ব্যক্তি কোনো অপকর্ম করতে পারে না, কিন্তু একজন অপরাধী ব্যক্তি যে ন্যায়ের বিরুদ্ধে অন্যায় করাই তার পেশা, নেশা, তার পক্ষে অপকর্ম করা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। তো তারা যেহেতু অনৈতিক অবৈধপন্থী রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে ফেলেছে, রাষ্ট্র ক্ষমতা আসে না অবৈধভাবে, হ্যাঁ, তো তাদের পক্ষে এই ধরনের অপকর্ম করাটা কোনো ব্যাপার না। সংবিধান অবমাননা করা, সংবিধান বাতিল স্থগিত করে ফেলতে চাওয়া, করে ফেলা, এটা কোনো ব্যাপার না। তারা এটা করে ফেললে পরে আমরা তো আবার যদি অ্যাডমিনিস্ট্রেটিভটা করতে যাই কোনো কিছু, তাহলে আমাদেরকে আবার রাষ্ট্রক্ষমতা যেতে হবে। কারণ আমাদের রাষ্ট্রক্ষমতা যাওয়ার জন্য তো আবার বিভিন্ন ধরনের একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা যদি এই ধরনের একটা হুলস্থুল সৃষ্টি করে ফেলে, তারা একটা নতুন কোনো সংবিধান জারি করে ফেলে, ঘোষণা করে ফেলে, স্বাধীনতার ঘোষণাপত্র নামে হোক বা সেকেন্ড প্রোক্লেমেশন অফ রিপাবলিক নামে যে নামে হোক, তারা যদি কোনো এই ধরনের ঘোষণা দিয়ে দিতে পারে, তাহলে একটা অস্থিতিশীল পরিস্থিতি হবে। কারণ আমরা তো দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আমরা তো কোনোদিন মেনে নিতে পারবো না। দেশের আপমর জনসাধারণ তারা সত্য ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে তারা কোনোদিন এই ধরনের ঘোষণা মেনে নিতে পারবে না, যেটা দেশের প্রতিরক্ষার সাথে রিলেটেড, প্রতিরক্ষার হুমকি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি, এই ধরনের ঘোষণা মেনে নেবে না, মানবে না। কত হচ্ছে এই ধরনের ঘোষণা আমরা মেনে নেব না। তো এই ধরনের ঘোষণা তারা যদি জারি করে ফেলে, তখন এই ধরনের পরিস্থিতি হবে। আমাদের অনেক প্রাণ ঝরেছে এর আগেও, এখন আমরা নতুন করে আবারও এই ধরনের প্রাণ ঝরুক, আমরা সেটা চাই না। যে কারণে আমরা এটার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছি এবং আমরা আশা করছি আমরা এই ব্যাপারে সফল হব। একটা বিষয়টা তারা বেশ কয়েকটা ইস্যুতে আমার কাছে পরাজীবন করেছে এবং এই ইস্যুতে তারা আমার কাছে পরাজীবন করবে, কারণ করতে হবে। আমরা বিজয়ী, মনে রাখতে হবে আমরা বিজয়ী। 24-এর গণঅভ্যুত্থানে বিজয়ী আমরা, মূল বিজয়ী আমরাই আওয়ামী লীগ সরকার দেশটিকে রাষ্ট্রের মধ্যে হটিয়েছে। আমাদের আন্দোলনের বই, আমাদের আন্দোলনের প্রধানত স্বীকার করেই আওয়ামী লীগ নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তাকে তার কিন্তু অপকর্মের সবকটা অপকর্মের জন্য তাকে দৃষ্টান্তমূলক সাজা ভোগ করতে হবে। এবং সর্বশেষ যে অপকর্মটা তারা করেছে, যে জনগণের দাবিদার প্রেক্ষিতে তার পদত্যাগের দাবি ছিল, সে পদত্যাগ না করে, পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ না দিয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে, সেটার জন্য তাকে সাজা ভোগ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার যে আরেকটা পরের যে ইস্যুটা, সেটা হচ্ছে এটা বলে আমি শেষ করিনি, যেটা বলতে চাইছিলাম যে
জুলাই বিপ্লব ঘোষণাপত্র তারা যদি এরকম তারা করে ফেলে, এখন আমরা যদি সেটা বৈধ হবে না, কারণ সংবিধান অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী এই ধরনের ঘোষণাপত্র দ্বারা কি সংবিধান কি হবে না, বাংলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কি হবে না, রহিতকরণ, বায়িতকরণ বা স্থগিতকরণ কিছু হবে না। ঠিক আছে, কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে, হ্যাঁ, জনগণের মধ্যে একটা কি মানে একটা গোলযোগপূর্ণ অবস্থায়, মানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফেলবে। তারপরে না হয় আমরা তাদেরকে সাজা দিলাম, রাষ্ট্র অপরাধের সাজা অবশ্যই তারা করবে, তাদের জারি ঘোষণা করে ফেলতো বা করে ফেলে, হ্যাঁ, তাহলে তাদেরকে অবশ্যই রাষ্ট্র অপরাধের সাজা ভোগ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এটার জন্য আমাদের আবার কি রাষ্ট্র ক্ষমতা যেয়ে নিতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা আশাবাদী, অবশ্যই আমরা আশাবাদী, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এর মধ্যে যে অনেক কিছু ঘটে যাবে, হ্যাঁ, যেটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি হবে, হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি তারা কিন্তু মোকাবেলা করবে না, কারণ তারা তো এই ধরনের নাও করতে পারে, কারণ তারা তো অপরাধে তাদের পেশা নেশা। ঠিক আছে, কারণ তারা বিভিন্ন অপরাধ বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে, ভবিষ্যতে করবে, সেটা খুবই স্বাভাবিক। যতদিন না তারা তাদেরকে পরাস্ত করা না হয়, দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা না হয়, সেটা খুবই স্বাভাবিক। তো আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, আমরা তাদেরকে সাজা প্রদান করতে পারবো। তো তারা এই যে অপকর্মটা, তাদের রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে, কিন্তু তাদেরকে সেটার জন্য রাষ্ট্রদ্রোহ অপরাধের সাজা দেওয়ার জন্য যথাযথ পন্থা অবলম্বন করে আমাদের রাষ্ট্রক্ষমতা জেনে নিতে হবে, যে মূলত যে কাজটা আমরা আশাবাদী আমরা বাইরে থেকে পারবো। বাইরে থেকে যদি না পারি, তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্রক্ষমতায় গিয়ে সেটা করতে হবে, কারণ এটা করা সম্ভব, যে পরিস্থিতি আমরা বুঝতেছি। ঠিক আছে, তাহলে এই জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা কি অনেক অনেক হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, অনেকের ধরে একটু কঠিনও হয়ে যেতে পারে। যে কারণেই আমরা সব দিক বিবেচনা করে আমরা যে প্ল্যান এটা সাকসেস করার জন্য অধিক গুরুত্ব দিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা প্ল্যান এটা সাকসেস করতে পারবো। হ্যাঁ, তাদেরকে এই অবৈধভাবে যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে যারা অন্য একটা সংবিধান রচনা বা সংবিধান ঘোষণা করতে যাচ্ছে, এই ধরনের ঘোষণাপত্র থেকে আমরা তাদেরকে ঘোষণাপত্র জারি করা থেকে, ঘোষণা প্রকাশ করা থেকে, ঘোষণা করা থেকে তাদেরকে বিরত রাখতে পারবো। আমরা সে ব্যাপারে আশাবাদী, ইনশাল্লাহ আমরা যতটা পদক্ষেপ গ্রহণ করছি। আমরা আশাবাদী দেশবাসী আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা দেশের জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছি, ইনশাল্লাহ সক্ষম হব, আমরা সে ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। সম্মানিত বন্ধুগণ, আমার আরেকটা ইস্যু হচ্ছে আজকের লাইভের মধ্যে, সেটা হচ্ছে যে তথাকথিত বিভিন্ন সংস্কার কমিশনের বিভিন্ন প্রতিবেদন। আপনারা জানেন, অবৈধ আওয়ামী লীগ সরকারকে যখন দেশের সর্বসাধারণ রাষ্ট্রক্ষমতা থেকে হটিয়েছে, তাদেরকে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা অবস্থানকারীদেরকে রাষ্ট্রক্ষমতা থেকে হটাই, যদিও তারা পদত্যাগ না করে হটে গেছে, জনগণের সাথে একটা প্রতারণা করেছে, কারণ তারা তো প্রতারণা শুধু করতে অনেক প্রতারণা তারা করেছে, সর্বশেষ তারা এই প্রতারণাটা করেছে। যাক, এটা যদি তাদের সর্বশেষ প্রতারণা হয় তাহলে সেটা ভালো। তো ভবিষ্যতে তারা দেশের বাইরে থেকে কোনো প্রতারণা করছে কিনা, হ্যাঁ, আমরা সেটাও দেখবো এছাড়া। তবে অনেক কিছু করা হচ্ছে, দেশের বাড়িতে অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে। অনেক আওয়ামী লীগ নেতা দেশের বাইরে আছে, হ্যাঁ, তো তাদের যে নেত্রী, তাদের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সে যদি জীবিত থেকে থাকে, কারণ আমরা যতটুকু জেনেছি তার অনেকটা অস্পষ্ট, সে কি ভারতে কোথায় আছে, কি আছে, এই বিষয়ে অনেক অস্পষ্ট আছে তার অবস্থান নিয়ে। তো সে যদি সত্যি জীবিত থেকে থাকে, তাহলে অবশ্যই সে দেশে আসে তাকে সাজা ভোগ করতে হবে। আর যদি তার মৃত্যুবরণ হয়ে থাকে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তো একজনের মৃত্যু হলো, সবার মৃত্যুবরণ হয়ে গেছে, আমি সেটা মনে করতে পারি না, কারণ আওয়ামী লীগ একটা দল তো অনেক সদস্য ছিল, এবং তাদের যে মূল যে সরকারে ছিল, অন্যান্য দলে বিভিন্ন দায়িত্ব ছিল, আওয়ামী লীগ কেন্দ্র আওয়ামী লীগ বলেন, অন্যান্য শাখা সংগঠন বলে, সহযোগী সংগঠন বলে, বিভিন্ন নেতাকর্মী দেশের বাইরে আছে। ঠিক আছে, তো তাদেরকে দেশের বাইরে যেতে আছে, সবাই মৃত্যুবরণ করেনি। তো যারা জীবিত আছে থাকবে, তাদেরকে অবশ্যই দেশে এসে তাদেরকে তো অপকর্মে সাজা ভোগ করতে হবে। আর তাদের কোনো অপরাধ নেই, তারা তো অকে, সেটা আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি। আর সবচেয়ে বড় কথা অকে কেন, কারণ আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ এখনো হয়নি অ্যাডমিনিস্ট্রেটিভলি। তো আমরা সেই ব্যাপারে আমাদের পদক্ষেপ আছে, যখন যদি এখন তো নিষিদ্ধ করতে, তখন আমরা সেটা নিয়ে ভাববো। ঠিক আছে, তো যাক, তো কথা হচ্ছে যে বিভিন্ন সংস্কার কমিশন, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারকে যখন রাষ্ট্রপতি ঘটানো হয়েছে, ঠিক তার কয়েকদিন পরেই, হ্যাঁ, একটি জনগণের যে নীতি আদর্শ, জনগণের আবেগ, জনগণের যে চাওয়া পাওয়াকে উপেক্ষা করে, হ্যাঁ, একটা অবৈধ অসাংবিধানিক পন্থায় একটা সরকার গঠন করা হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা সে এবারে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারপর কয়েকজন ছাত্র জনতা এখানে তাদেরও প্রতারণা আছে, তারা জনগণকে তখন ছাত্র বলছে, কিন্তু আমরা তখন পরে অনেকে বুঝতে পারছি তারা ছাত্র নয়। হ্যাঁ, কারণ একটা আন্দোলন যখন আন্দোলনকে সফল করতে হয়, আপনার নিজের পরিচয় গোপন রেখে এরকম আন্দোলন করা, তো আসলে এটা যুক্তিসঙ্গত আন্দোলন হবে না। আপনি নিজের ছাত্র না, আপনার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছে, আপনি জনগণকে বলছেন আমি ছাত্র। ঠিক আছে, এটা তো জনগণ মেনে নেবেন, এটা তো লিগ্যালিটি নেই এই ধরনের। তাদের অনেকে জানা গেছে তারা ছাত্র নয়, কিন্তু আন্দোলনের সময় ঠিকই বোঝানো হয়েছে তারা ছাত্র। আপনারা জানেন যে কি বলে, বাংলাদেশের মানুষ অনেকের থেকে ছাত্র নেতার নাম শুনলে অনেকেই বিভিন্ন মাইন্ড চলে আসে, কারণ ছাত্র জনগণের অতীত ইতিহাস অনেক ভালো। তো সেই সুবিধার কাজে লাগে, আমি তো সাবেক ছাত্র হয়েও যদি বলি যে ছাত্র, তাহলে তো হবে না। যেমন আমার পড়াশোনা শেষ হয়ে গেছে সে 2020,
অ্যাডমিনিস্ট্রেটিভলি আমার পড়াশোনা আমার শেষ হয়ে গেছে কি 2020 সালে, যদি আমার রেজাল্ট পাবলিশ হয়েছে 2022-এ, তার মানে আমার 2022-এ ধরে নিতে হবে। 2022 সালে আমার কি স্টুডেন্ট লাইফ শেষ। তো তারপর থেকে আমি আর স্টুডেন্ট নেই, ঠিক আছে। তার আগে আমি স্টুডেন্ট ছিলাম, রেগুলার, হ্যাঁ স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি তখন পর্যন্ত স্টুডেন্ট পরিচয় দেবো যত আমি স্টুডেন্ট ছিলাম। যে আমি স্টুডেন্টটা আমি আর স্টুডেন্ট পরিচয় দিতে পারি না, তখন আমি হয়ে গেলাম সাবি ছাত্র বলতে পারেন। তা আমি যেহেতু আমার একটা পেশা আছে, হ্যাঁ, তো আমার যে পেশা আছে আমি সেই পেশায়। তো যাই হোক, তো এরকম মানে করেছে। তো এই তারা বিভিন্ন, হ্যাঁ, এই ডক্টর ইউনূস তো অবৈধভাবে আরেকটা সরকার তারা গঠন করে, আমাদের পছন্দ বিরোধিতা সত্ত্বেও তারা গঠন করে ফেলে। আমরা এই সরকারকে মেনে নেইনি, আমরা এই সরকার মানি না, আমরা এই সরকার মানবো না। এই দেশের জনগণ অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারকে মানে না, মানবে না, ভবিষ্যতে মানবে না। যেমনভাবে ঠিক আওয়ামী লীগ এই 2024 সালে জানুয়ারি মাসে একটি তথাকথিত নির্বাচন দিয়ে জানতেন প্রকাশ সরকার গঠন করে ফেলেছিল, তাদেরকে যেমন মেনে নেয়নি, তদ্রুপ এই ইউনূস সরকারকেও এই দেশের জনগণ মেনে নেয়নি, মানে নাই, ভবিষ্যতে কোনোদিন মানবে না। তো তারা ক্ষমতায় বসে জনগণের সাথে একটা প্রতারণা করে, মানে সংস্কার কমিশন নামে বিভিন্ন কমিশন তারা গঠন করে, এসব কমিশন করে তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে তারা সংস্কার করছে বিভিন্ন দিক নিয়ে। মূলত তারা আদৌ তাদের এজন্য সংস্কার করার কোনো বোধতা তাদের নেই। আমরা জনগণ অবশ্য 5-6 মাস হয়ে গেছে, এখন অনেকে বুঝতে পারছেন যে আদৌ তারা কোনো সংস্কার নামে কোনো সংস্কার তারা করতে পারছে না, কারণ তাদের তো পায়ের তলা মাটি নেই, আমি যেটা বলেছিলাম। কারণ তাদের লিগ্যালিটি থাকতে হবে, বোঝা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভলি। যারা প্রশাসনে জানেন বোঝেন তারা বুঝবেন যে আমি আপনাদেরকে এটা কনফার্ম করি যে আমি স্টুডেন্ট, আমি কিন্তু চিটা ইউনিভার্সিটি এর আগে বেশ কয়েকবার আমি চিটা ইউনিভার্সিটি থেকে বিএসএস উইথ অনার্স ডিগ্রি সম্পন্ন করেছি। তারপর হচ্ছে আপনার এমএসএস করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। তো আমি কিন্তু এই জনপ্রশাসনটা মোটামুটি জানি, জনপ্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা আমি জানি, অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে। তো এটা নিয়ে আমার যেহেতু এমএসসি ডিগ্রি করা এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স উইথ অনার্স এই ডিগ্রি সম্পন্ন করা, তো আমি মোটামুটি জানি। তো আসলে এখানে লিগ্যালিটি যাদের নেই তাদের এই ধরনের সংস্কার এটা হবে না, ঠিক আছে। যেমনটা তাদের বোঝা নেই তেমন তারা পারবে না, যেমনটা পাচ্ছে না। তো সংস্কার কমিশন নামে বিভিন্ন কমিশন জনগণের যে একটা দৃষ্টি সেদিকে তো বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, জনগণের বোঝাতে হচ্ছে আমরা সংস্কার করছি, আজও তারা কাজে কিছু করতে পারছে না। আর করতে পারছে না একটা হচ্ছে, আরেকটা সেই ধরনের সংস্কার কমিশনের এই ধরনের কোনো বোঝা নেই, লিগ্যালিটি নেই। তারা সংবিধানের প্রস্তাবনা সংস্কার করার প্রস্তাবনা দিচ্ছে, সংসদ এখানে নেই, তারা অযথা লোক দেখুন একটা কাজ করছে এখানে। সংসদ যেখানে নেই সেখানে তারা সংবিধান সংস্কার করার জন্য রিপোর্ট দিচ্ছে, জনগণকে বলতে চেষ্টা করছে আমরা এই করতেছি সেই করতেছি, এই ধরনের কোনো লিগ্যালিটি তারা নেই, ঠিক আছে। তারপর তারা নির্বাচন সংস্কার নিয়ে কাজ করছে। আসলে সংসদের রিকভারি ক্ষমতা আছে, তা আবার কিন্তু ভোটের মাধ্যমে। সংসদে কোনো একটা আইন পাশ করতে হলে সংসদের ভোটাধিকার প্রয়োজন হয় উপস্থিত সদস্যদের। হ্যাঁ, যদি ভোটাধিকার না হয় তাহলে সেটা কি ফেল হয়ে যায়, তাহলে এই বিল আর উপস্থাপন করে, এই বিল কি মানে রাষ্ট্রপতির কাছে আর পেশ করা যায় না, মানে অনুমোদনের জন্য, মানে অকার্যকর, আর পাশ হবে না। কিন্তু তারা এই ধরনের কোনো কিছু নেই, সংসদ নেই এখন, সংসদ অকার্যকর, এই অবস্থায় তারা এই ধরনের রিপোর্ট করছে। এই ধরনের রিপোর্ট তখনই যুক্তিসঙ্গত মনে করা যেত যদি সংসদ নির্বাচন হয়ে যেত, হ্যাঁ, তারপরে সেটা পাওয়া যেত। এখন তারা যে কাজটা করছে সেটা অহেতুক, সম্পূর্ণ অহেতুক। এই ধরনের জনগণকে বিভিন্নভাবে দামে রাখার চেষ্টা করা হচ্ছে, তাদের ভুল বোঝানো হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমরা এই বিষয়ে জানি, বুঝি। তো তারা যা ইচ্ছে তাই করবে, দেশের জনগণ যা ইচ্ছে তাই মেনে নেবে না, যে বেচে তাই করে হবে না। এই ধরনের বিভিন্ন তারা সংস্কার কমিশন রিপোর্ট করেছে, যা কালক্ষেপণ, অযথা সময় নষ্ট, অহেতুক কর্মকাণ্ড। আমরা এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো এই সকল কর্মকাণ্ডের মধ্যে তার অনেকগুলো হচ্ছে অনৈতিক, অন্যায়, বেআইনি, অসাংবিধানিক। তো অসাংবিধানিক বা কোনো ক্ষেত্রে কি তার রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ হয়ে গেছে, আর্টিকেল 7 বিরুদ্ধে হয়ে গেছে, আর্টিকেল 7 অবমাননা হয়েছে, সংবিধান অবমাননা হয়েছে। সেক্ষেত্রে সংবিধান অবমাননা অভিযোগে তাদেরকে সাজা ভোগ করতে হবে, রাষ্ট্রদ্রোহ অপরাধে এক্ষেত্রেও সাজা ভোগ করতে বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট পড়াশোনা করে আমরা যা বুঝতে পেরেছি। আমরা এই সকল সংস্কার কমিশনের রিপোর্ট এই কোনো অনির্বাচিত অবৈধ অসাংবিধানিক সরকারের দ্বারা এই ধরনের কোনো সংস্কার প্রতিবেদন বাস্তবায়ন করতে দিব না, দিচ্ছি না। কেবল নির্বাচিত সরকারই পারবে এই দেশের কোনো সংবিধান সংশোধন করতে, যদি প্রয়োজন হয় কোনো আইন তৈরি করতে প্রয়োজন হয়, আইন সংশোধন করার প্রয়োজন, সংশোধন করতে। এটা নির্বাচিত সরকার ছাড়া আকার পক্ষে সম্ভব না। একটা অনির্বাচিত অসাংবিধানিক অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা সেটা কখনো সম্ভব নয়, এটা করতে দেওয়া না, মানে করতে দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ, আমি এই জন্যই মনে মনে লাইভে এসেছিলাম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ।